কি অবস্থা বাচ্চা কাচ্চারা, কেমন আছো? আজকে তোমাদেরকে আমি এসএসসি 11 নম্বর অধ্যায় কেমিস্ট্রি এর জৈব রসায়ন ওই চ্যাপ্টারটা পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবার শুরুতে এই চ্যাপ্টারটার আসল নাম কিন্তু জৈব রসায়ন না, এটা নাম হচ্ছে খনিজ সম্পদ অথবা জীবাশ্ম। খনিজ সম্পদ অথবা জীবাশ্ম। জীবাশ্ম জিনিসটা কি? জীবের শরীরের ধ্বংসাবশেষকে আমরা জীবাশ্ম হিসেবে চিনি। এখন হঠাৎ করে জীবের শরীর নিয়ে আমরা কেন কথা বলতেছি? ভাই, অনেক প্রাচীন আমলে যে গাছপালা ছিল, যেই প্রাণীগুলা ছিল, এদেরকে আমরা যদি দেখি যে মাটির নিচে তারা চাপা পড়ে গেছে। তো মাটির নিচে চাপা পড়া অবস্থায় তাদের শরীরটা ছিল সলিড অবস্থায়। চাপা পড়ার পর তাপের কারণে এবং চাপের কারণে তাদের শরীর অবস্থা চেঞ্জ করেছে। তাদের শরীর কি করেছে? অবস্থা চেঞ্জ করেছে এবং পরিণত হয়েছে গ্যাস এবং লিকুইডে। এবং এই গ্যাস এবং লিকুইডটাকে আমরা বেসিক্যালি জীবাশ্ম জ্বালানি হিসেবে চিনি। বুঝতে পারলা? জীবাশ্ম জ্বালানি তাহলে জিনিসটা কি? যেসব জ্বালানি জীবের শরীর থেকে এসেছে, জীবের শরীর থেকে আসা এইসব জীবাশ্ম জ্বালানির নাম হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম। কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম। এদের মধ্যে বুঝতে হবে কিছু কিছু সলিড অবস্থায় পাওয়া যায়, কিছু লিকুইড এবং কিছু গ্যাস অবস্থায় পাওয়া যায়। তার মধ্যে তুমি কয়লাটা পাবে সলিড অবস্থায়। কোত্থেকে আসতেছে? কয়লা এসেছে গাছ থেকে। গাছের যে বাকল আছে, গাছের শরীর থেকে এসেছে কয়লাটা। এবং মনে রাখবা, প্রাকৃতিক গ্যাসে এবং লিকুইড যেটা মানে পেট্রোলিয়াম যেটা, ওইটা এসেছে জীবদেহ থেকে। তাহলে জীবের শরীর থেকে আসে কি? জীবের শরীর থেকে আসে হচ্ছে পেট্রোলিয়াম এবং অন্যান্য প্রাকৃতিক গ্যাস। সবার প্রথমে বোঝা যাক প্রাকৃতিক গ্যাস জিনিসটা কি, তারপরে পেট্রোলিয়াম নিয়ে আমরা কথা বলবো। প্রাকৃতিক গ্যাস হচ্ছে প্রধান উপাদান মিথেন। মিথেন প্রধান উপাদান CH4। এই কেমিক্যালটা কে আমরা পেয়ে থাকবো যে কোনো প্রাকৃতিক গ্যাসের মধ্যে। মনে রাখবা ভাইয়া, প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন এটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এখানে তোমার নাম্বারটা বুঝতে পারতেছো, 80%। বাট মনে রেখো, বাংলাদেশে যেসব প্রাকৃতিক গ্যাসগুলো পাওয়া গেছে এই পর্যন্ত, ওরা কিন্তু মোটেও এই 80% নয়, আরো বেশি পাওয়া যায়, 99.98%, 99%। তাহলে মিথেনকে বা CH4 গ্যাসটাকে আমরা প্রধান উপাদান হিসেবে চিনবো। যে কোনো জায়গায় এটা একটু বেশি রেশিওতে বিরাজ করবে। তাহলে মিথেনের পাশাপাশি আরো কিছু কেমিক্যাল এখানে পাওয়া যায়, সাচ অ্যাজ ইথেন পাওয়া যায়, প্রোপেন পাওয়া যায়, বিউটেন পাওয়া যায় এবং পেন্টেন পাওয়া যায়। এখান থেকে একটু জানিয়ে রাখি তোমাদেরকে, মিথেনটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং এখান থেকেই সিএনজি গ্যাসটা তৈরি করা যেতে পারে। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বুঝতে পারছো? এবং মনে রাখবা, এখানে যে প্রোপেন এবং বিউটেন পাচ্ছ, এই দুইজনকে আমরা পাবো রান্না করার গ্যাসের সিলিন্ডারে। লিখে দিচ্ছি আমি, রান্নার গ্যাস সিলিন্ডার গুলার মধ্যে, গ্যাস সিলিন্ডার। এখানে পাওয়া যাবে কাদেরকে? প্রাকৃতিক গ্যাস, প্রোপেন এবং বিউটেনকে। ঠিক আছে, এরপরে আসো আমরা একটু পেট্রোলিয়াম নিয়ে কথা বলি। পেট্রোলিয়াম হচ্ছে লিকুইড অবস্থায় যেই জীবাশ্ম জ্বালানিটাকে পাওয়া যায়, জীবাশ্মটাকে পাওয়া যায়। তাহলে 5000 ফিট গভীরে শিলাস্তর বরাবর আমরা মাটি যদি খনন করি, সেখানে আমরা পাবো পেট্রোলিয়াম গ্যাসটাকে। এবং এই পেট্রোলিয়াম গ্যাসটা একদম অপরিশোধিত অবস্থায় থাকে। তার মানে এর মধ্যে ভেজাল হাবিজাবি অনেক ধরনের লিকুইড মেশানো থাকে, অনেক ধরনের পার্টিকেলস মেশানো থাকে। তাহলে যেসব জায়গায় অনেক উল্টাপাল্টা কেমিক্যাল একসাথে মিক্স অবস্থায় আছে, ওটা ভেজালওয়ালা কেমিক্যাল। এবং এই টাইপের ভেজালওয়ালা তেলকে আমরা বলবো হচ্ছে ক্রুড অয়েল অথবা পেট্রোলিয়াম। তাহলে দেখো, যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় এবং অপরিশোধিত অবস্থায় থাকে, এই সরাসরি পাওয়া অপরিশোধিত কেমিক্যালটাই হচ্ছে ক্রুড অয়েল অথবা পেট্রোলিয়াম। ঠিক আছে, এবং পেট্রোলিয়ামকে তুমি যদি আংশিক পাতন প্রসেসের মাধ্যমে ভাঙতে চাও, আংশিক পাতন প্রসেসের মাধ্যমে স্ফুটনাঙ্কের ভিত্তিতে তুমি চাইলে এদেরকে আলাদা আলাদা করতে পারো। এই ক্ষেত্রে তোমার আংশিক পাতন একটা চেম্বার দরকার পড়বে। এখান থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আংশিক পাতন করে এটাকে স্ফুটনাঙ্কের ভিত্তিতে আলাদা করা হয়। বুঝতে পারলা? স্ফুটনাঙ্কের ভিত্তিতে কি করা হয়? আলাদা করা হয়। যেখানে এই কাজটা চালানো হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ইয়েস, আংশিক পাতন চেম্বার। আংশিক পাতন প্রসেসের মাধ্যমে এটা করা হয়। আরেকটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই তোমাদের বইয়ের বাইরে। প্রাণ শক্তি মতবাদ, সবার শুরুতে বিজ্ঞানী বার্জেলিয়াস উনি চিন্তা করতেন যে যত ধরনের জৈব যৌগ আছে, তার মানে এই টাইপের হাবিজাবি, এদেরকে আমরা সবসময়
জীবের শরীর থেকেই পাবো, যেটা এখানে দেখাই যাচ্ছে যে জীবের শরীর থেকে আমরা ক্রুড অয়েল অথবা পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি পাচ্ছি। তোমাদের মনে রাখতে হবে যে জৈব যৌগকে জীব দেহের বাইরে অন্য কোনো ভাবে তৈরি করা সম্ভব নয়। কে বলেছিলেন এটা? বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছিলেন। তাহলে বার্জেলিয়াসের এই মতবাদটা, যেহেতু প্রাণ থেকেই তৈরি হয় জৈব যৌগ, তাই প্রাণ শক্তি মতবাদ দিয়েও আমরা জৈব যৌগকে বুঝতে পারি। তাহলে জৈব যৌগ হচ্ছে প্রাণ শক্তি মতবাদের কারণে তৈরি হয়েছে। আরেকটা জিনিস একটু মনে রাখো, বিজ্ঞানী ফ্রেডরিক বোলার উনি অ্যাক্সিডেন্টালি ওনার যে ল্যাব আছে সেখানে জৈব যৌগ আবিষ্কার করে ফেলেন। কোথা থেকে? অজৈব যৌগ থেকে। তাহলে বার্জেলিয়াসের যে কথাটা যে প্রাণ থেকে জৈব যৌগ তৈরি হবে, আর কোনো ওয়েতে এটা তৈরি করা পসিবল না, বিজ্ঞানী ফ্রেডরিক বোলার এটাকে রং প্রমাণিত করেছিলেন। তাই আমরা বলতে পারি ফ্রেডরিক বোলার হচ্ছেন জৈব যৌগের জনক, জৈব যৌগের জনক, এবং উনি হচ্ছেন তার আবিষ্কারক। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।